আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হৃদয়। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে চাচ্ছি কিভাবে আমি আইবিএস থেকে কামব্যাক করলাম। তো আসলে আমি 2021 সালে সর্বপ্রথম আইবিএসের সিমটমটা আমার দেখা দেয়। আমি হঠাৎ একদিন দেখতেছি যে গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। তো গ্যাস্ট্রিকের সমস্যা হওয়ার পরে সর্বপ্রথম আমি গ্যাস্ট্রোলজি দেখাই। উনি কিছু গ্যাস্ট্রিকের ওষুধ আমাকে দিয়ে দেয়। তারপর দেখতেছি না, সমস্যাটা যাচ্ছে না। পেটে প্রচুর গ্যাস হতো, আর হচ্ছে যায় পায়খানা লুজ হইতো, কখনো আবার কখনো কষা হয়ে যেত। আবার যখন কষা হইতো তখন ঘন্টার পর ঘন্টা ওয়াশরুমে কাটাই দিতাম। তো সর্বপ্রথম আমার বাস হচ্ছে যায় নোয়াখালীতে। আমি নোয়াখালীতে সর্বপ্রথম গ্যাস্ট্রোলজি ডাক্তার দেখাই। তো উনি আমাকে কিছু গ্যাসের ওষুধ দিয়ে দিল। দেখতেছি সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর ওনার থেকে ভালো গ্যাস্ট্রোলজি এখানে ছিল, তো আমি ওখানে দেখাইলাম। আর ওখানে দেখানোর পরে উনি আমাকে সেম গ্যাসের ওষুধ দিল, প্লাস কিছু পরীক্ষা নিরীক্ষা দিল। ওখানে এন্ডোস্কোপি আর ক্লোনোস্কোপি এগুলো ছিল না। কিছু আলতা পরীক্ষা দিল। উনি পরীক্ষা দেখে বললো যে এটা তো গ্যাসের সমস্যা। উনিও সেম গ্যাসের ওষুধ দিয়ে দিল আমাকে। তারপর দেখতেছি সিমটমটা বেড়ে যাচ্ছে। আমি আবার পুনরায় ডাক্তার দেখাইলাম, মানে ডাক্তার চেঞ্জ করে দেখাইলাম। সবই তিনটা ডাক্তার দেখানি শেষ আমার। তো সেম পরীক্ষা নিরীক্ষা দিল। উনি এন্ডোস্কোপি দিল, কোলোনোস্কোপি দিল। এই পরীক্ষাগুলো দিল। এই পরীক্ষাগুলো দেওয়ার পর আমি পরীক্ষাগুলো করাই নাই, মানে তখন আমার মানে ভিতরে একটা ভয় ছিল। তখন আমি বুঝতে পারি নাই যে এটা আইবিএস না। আমার মানে একটা ভয় চলে আসলো। এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এই পরীক্ষাগুলো দিল। আর একদিকে আমি একটু ক্রাইসিস ছিলাম ফ্যামিলিগতভাবে। আমি স্টুডেন্ট মানুষ ছিলাম তখন। তো পরবর্তীতে আমি আমার একটা ফ্রেন্ডের খোঁজ নিয়ে আমি চলে গেলাম হচ্ছে যাই আপনার ঢাকা পিজি হসপিটালে। তো ওখানে গেলাম। ওখানে বড় বড়, ওটা তো বাংলাদেশের সবচেয়ে একটা বড় হসপিটাল। ওখানে অনেক বড় বড় ডাক্তারগণ আছে। তো আমি আহ, ওখানে গ্যাস্ট্রোলজি বিভাগে দেখাইলাম। দেখানোর পরে দুজন গ্যাস্ট্রোলজি একসাথে বসে আমাকে দেখছে। তো ওনারা আমার সব কথা শুনছে এবং আমার কী কী সমস্যা হয় ওনারা সেগুলো নোট করছে। নোট করার পরে আমাকে বলে এটা তো আইবিএস। তুমি স্যার আইবিএসটা কি? তো উনি বলে যে কয়টা কোনো রোগ না, হ্যাঁ, তবে এটা আপনি সারতে কিন্তু অনেক মানে কি অনেকটা সময় লাগবে। যে আজকে আমি ওষুধ লিখে দিয়ে দিয়ে দিলাম, আপনি কালকে খেলেন, অথবা 1 মাস খেলেন, 2 মাস খেলেন, আপনি ভালো হয়ে গেলেন, বিষয়টা এরকম না। তারপর কিছু খাবারের রুটিন দিল, প্লাস কিছু খাবার খাইতে নিষেধ করলো। হ্যাঁ, তাহলে স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার আমি অনেক দূর থেকে আসছি, আমি একটু এন্ডোস্কোপি, ক্লোনোস্কোপি পরীক্ষাগুলো করাতে চাই। উনি বলে কয় এই পরীক্ষার কোনো দরকারই নেই, তোমার যে সিনড্রোম আমরা বুঝতে পারছি। তবে তুমি ঠিক আছে, পরীক্ষা দিব। তুমি 2 মাস ওষুধগুলো খাওয়ার পর আমার সাথে দেখা করবা। হ্যাঁ, এখানে আসবা, এসে 2 মাস পরে দেখাইবা, ঠিক আছে? আর যদি ওষুধগুলো খেয়ে তোমার যদি কোনো প্রবলেম মনে হচ্ছে, সমস্যা বেড়ে যাচ্ছে, তখন তুমি 1 সপ্তাহ খাও, 1 সপ্তাহ পর দেখা করবা। তো না, আমার মন বুঝতেছে না। তখন আমি ঢাকা লাইব্রেরিতে দেখাইলাম। উনি ডাক্তার বিমল চন্দ্র দাস, ওনাকে আমি 2,000 টাকা ভিজিট নিয়েছিল। ওখানে দেখাইলাম। ওখানে তো এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি দিয়ে একের অবস্থা। তো ওই সময় আসলে আমার পকেটও টাকা ছিল না যে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি করার মতো। তো উনিও কিছু ওষুধ দিল। তো আমাকে ঢাকা পিজিতে যে ওষুধগুলো দিল সেটা হচ্ছে মেবিবিরিন দিছিল। তখন হচ্ছে যে আজ থেকে প্রায় আমি 2021 মাঝামাঝি সময় দেখাইছি মেবিবিরিন। আর হচ্ছে যে আরেকটা ঘুমের ওষুধ, হ্যাঁ, আরেকটা কি ওষুধ দিচ্ছে আমার সেটা মানে ক্লিয়ার মনে পড়তেছে না। তো তারপর যে ল্যাবিডে যে স্যারকে দেখালাম, উনিও সেম ওষুধ দিল। মেবি স্যার আসলে আমার প্রেসক্রিপশনগুলো আমার বাসায় আছে, এখন আমার কাছে নাই। তো ওগুলো যতগুলো ডাক্তার দেখেছি সবগুলোই প্রেসক্রিপশন আমার বাসায় আছে। তো যাই হোক, পরবর্তীতে আমি ওখান থেকে কাম ব্যাক করলাম। ওই যে বিমল ডাক্তার বিমল স্যার যে উনি যে ওষুধগুলো দিয়েছিল ওগুলো আমি কন্টিনিউ করছি। 15 দিন কন্টিনিউ করার পরে আমার মনে পড়তেছে বিমল স্যার যে ওষুধগুলো দিয়েছিল ওখানে একটা ছিল আপনার মেবিবিরিন একটা, রিফ্যাক্সিমিন একটা অ্যান্টিবায়োটিক, আর একটা নর্মাল ঘুমের ওষুধ ছিল। তো আমি 1 মাস কন্টিনিউ করছি। ও পিজির ওষুধগুলো আমি খাই নাই।
তো ভালোই লাগতেছিল 1 মাস কন্টিনিউ করার পরে মোটামুটি। তবে হচ্ছে যাই আপনার যে অ্যান্টিবায়োটিক যেটা দিছিল ওটা খাওয়ার পরে একটু পেটে সমস্যা করছিল। না আমার ভালো লাগতেছে না, মানে তেমন একটা শ্যুট করে নাই ওষুধগুলো। হুম হয়তো প্রবলেম কিছুটা কমলো, কিন্তু হচ্ছে যাই দেখা যাচ্ছে যাই কি আমার পায়খানা মানে কষা হয়ে যাচ্ছিল। তো পেটে ব্যথা ট্যাথাগুলো মানে কমছে। তারপর যাই হোক আমার মন বুঝতেছে না। আমি তখন মানে সবার থেকে পরামর্শ নিতাম এই গ্রুপগুলোতে, তখন আমি অ্যাড ছিলাম মানে কোন ডাক্তার দেখানো যায়, কাকে দেখালে ভালো হয়। তো পরে আমি একজন ডাক্তার দেখাইলাম আমাদের নোয়াখালীতে। উনি হচ্ছে একজন ডায়েটিশিয়ান ডাক্তার ছিল। তো উনি আমাকে যে ওষুধগুলো দিছিল আমার মনে আছে। প্রথম নাম্বার হচ্ছে যে আপনাকে দেখাচ্ছি, 1 নাম্বার হচ্ছে রোস্টিল এসআর, রোস্টিল এস আর। উনি আমার সিমটমগুলোর কথা শুনে বসে কোনো টেনশনের কোনো কারণ নেই, তুমি পরীক্ষারও কোনো কারণ নাই, আমি পরীক্ষার কিছু দেখতেছি না। যখন পিজির আপনার প্রেসক্রিপশনগুলো দেখলো, হ্যাঁ, তখন উনি বলে না এটা আইবিএসে, তুমি এগুলো ওষুধগুলো আমি যেগুলো দিচ্ছি এগুলো ঠিক 2 মাস পরে আমার কাছে আসবা। প্রথম নাম্বার ছিল রোস্টিল এসার, দ্বিতীয় ছিল টিমিটর, 3 নাম্বার ছিল আমার স্পষ্ট মনে আছে এমিলিন, 10 এমজি। তো ওষুধগুলো আমি 2 মাস কন্টিনিউ করার পর মানে একবার পুরো আইবিএসটা চলেই গেছে। হ্যাঁ, তারপর আমি চিন্তা করলাম আমি তো ভালো হয়ে গেছি, আমি আর ডাক্তার দেখানো কী দরকার। তো পরবর্তীতে সিমটমটা আবার আসছে, তবে আবার আসছে যে কি অনেকটা সিমটমটা কমে গেছে। কমে যাওয়ার পর আবার আসছে, তখন আমি আর ওই স্যারকে আর দেখাই নাই। আমি ডক্টর জাহাঙ্গীর কবিরকে দেখাইছিলাম পরে। জাহাঙ্গীর কবিরকে দেখানোর পরে আপনার আমাকে জাহাঙ্গীর কবির ওষুধ দিয়েছিল, হেলদিগার দিয়েছিল, অ্যাপেলসিডার ভিনেগার দিয়েছিল, আর হচ্ছে যাই একটা প্রোবায়োটিক দিয়েছিল অ্যাক্টেরিয়া। তো আমি ওগুলো প্রায় 3 মাস কন্টিনিউ করলাম, কিন্তু আমি যতদিন খাইছি আর প্লাস হচ্ছে যাই উনি আমাকে ইয়ে দিল আপনার, উনি আমাকে দিল মানে ডায়েট দিল আর কি, কিছু ডায়েট করার জন্য বললো। সেটা হচ্ছে যাই মানে খাবারগুলো মেনটেন করতে বললো আর কি, কী কী খাবার খাইতে পারবো কী পারবো না। তো আমি ওনার ওষুধগুলো 3 মাস কন্টিনিউ করছি। তো যতদিন কন্টিনিউ করছি অতদিন পায়খানা, তারপর হচ্ছে যে আপনার পেটে গ্যাস কোনো কিছুই ছিল না। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক মতো ছিল, কিন্তু সিমটমটা আস্তে আস্তে কমতে থাকে, সিমটমগুলো আস্তে আস্তে কমতে থাকে। তারপর 3 মাস করার পরে আমি দেখতেছি মানে সিমটম রয়ে গেছে, তবে অনেকটা কমে গেছে। তারপর আবার চট্টগ্রাম ডাক্তার দেখাইলাম। ওরা মানে বেশিরভাগ ডাক্তারই ঘুমের ওষুধ দিত, যে সমস্যাটা কেউ বলতো মেন্টালি হচ্ছে, কেউ বলতে এটা হচ্ছে যাই মানে একটা পেটের রোগ, মানে এক একজন ডাক্তার এক একভাবে এটাকে ইয়ে করতো। তো যাই হোক সর্বশেষ মানে আমি খুবই ভেঙে পড়ছি এই ওষুধগুলো খাওয়ার পরও। আমি কি মানে এখানে একটা বিষয় হচ্ছে যে আমি কোনো একটা ডাক্তার থেকে ধরেন 6 মাস আমি মানে ওষুধ খাই নাই, আমি হয়তো 1 মাস খাইছি 2 মাস খাইছি, ভালো লাগছে ছাড়ে দিয়েছি, তারপর আবার আরেকটা ডাক্তার ধরছে। তো সর্বশেষ আমি ইউটিউবে একটা আপু আছে, ওনার নাম হচ্ছে লিনা, ওনার একটা ইউটিউব চ্যানেল আছে লিনা স্কাই। আমি ওনার ইউটিউব, উনি ইন্ডিয়াতে দেখাইছিল, দেখানোর পরে উনি সুস্থ হয়েছে। তো কীভাবে সুস্থ হয়েছে আমি ওনার ভিডিওগুলো দেখলাম, দেখার পরে আমি ওনাকে ফোন দিলাম, নাম্বারটা নিয়ে ফোন দিলাম যে লিনাফু আমি তো এমনি এমনি এই সমস্যা, আপনি আমাকে হেল্প করেন, আপনি আমাকে একটু বাঁচান, যে আমি বাবা আর বাঁচতে পারতেছি না, আপনি আমাকে একটু বলেন ইন্ডিয়ার ডাক্তার, ওই ডাক্তারটার নাম ছিল এক্সপার্ট নাইক, আমি ওনার সাথে কীভাবে দেখা করতে পারি। তো উনি বলে যে আপনি দেখা করার আগে একবার একটু ট্রাই করেন, আমি আপনাকে প্রেসক্রিপশনটা দিচ্ছি, যে আমার ওষুধটা ট্রাই করেন, দেখেন শ্যুট করে কিনা, আপনি ইন্ডিয়া থেকে নিয়ে আসেন। তো আমি ইন্ডিয়া থেকে আপনার 3টে ওষুধ নিয়ে আসলাম, আমার স্পষ্ট মনে আছে। প্রথম হচ্ছে যাই একটা গ্যাস্ট্রিকের ওষুধ ছিল নেক্সপ্রোয়েল, তার দ্বিতীয় নম্বর ওষুধ যেটা ছিল সেটা হচ্ছে বেস্টোজাইম, YME, বেস্টোজাইম। 3 নাম্বার ওষুধ যেটা ছিল এটা ছিল একটা প্রোবায়োটিক, ওটার নাম হচ্ছে প্রোবাইডাক, PROBIDIC, প্রোবাইডাক। এই 3টে ওষুধ আমি ইন্ডিয়া থেকে নিয়ে আসলাম 3 মাসের। তো এই যে নেক্সপ্রোয়াল এটা আমি খেলাম, এটা আমার শ্যুট করে নাই, দেখতেছি এটা খেলে শরীর জিমাচ্ছে, পেটে একটু পেন হচ্ছে। তারপরে আমি খেলাম বেস্টোজাইম। হ্যাঁ, বেস্টোজাইম এটা খাওয়ার পরে একটু এটা বন্ধ করে দিলাম,
এটা খাওয়ার পরে পেটে একটু গ্যাস হচ্ছিল। তো তারপর আমি এটা অফ করে দিলাম। তারপর এই যে প্রোভাইডাক, হ্যাঁ, তবে এই এই ওষুধটা আমার খুবই মানে কাজ দিছে। এটা আমি 3 মাসে কন্টিনিউ করছি, এমন লাস্ট এই ওষুধটাই খাইছি প্রোভাইডাক। আর এই ওষুধটাই খাইছি। তো যখন আমার এই দুইটা ওষুধে শ্যুট করতেছে না, তখন আমি লিনা আপুকে ফোন দিলাম, আপু আপনার ওষুধ তো খেয়ে আমি এমনি এমনি অবস্থা। তো উনি বলার পরে এই দুইটা ওষুধ আমি অফ করে দিছি। অফ করে এই ওষুধটা খাওয়ার পরে তারপরে আমার অনেকটা উন্নতি হয়েছে 3 মাসে। এরপর আমি আর কোনো ওষুধ খাই নাই। আমি আস্তে আস্তে নর্মাল লাইফে মানে কাম ব্যাক করতে শুরু করছি। তো এখানে আসলে আমি আমি একটা বিষয় দেখছি, অনেক ডাক্তার অনেকভাবে এটাকে করে। কেউ বলে মেন্টালি প্রেশারের কারণে আইবিএসটা হয়, কেউ বলে আপনি দীর্ঘদিন ধরে খাওয়া দাওয়া মেনটেন করে খাচ্ছেন না বা আজে বাজে জিনিস খাচ্ছেন, এই জন্য আপনার এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, কেউ বলে যে এই রোগটা কখনো ভালো হবে না, আপনাকে ওষুধ খেয়ে থাকতে হবে। অনেক ডাক্তার অনেকভাবে আখ্যা দিছে এই বিষয়টা নিয়ে। তো আমার যে যাই হোক, হয়তো আজকে 1.5 বছর আমি কোনো আইবিএসে কোনো গ্রুপে নাই। রিসেন্টলি একটা পোস্ট দেখলাম, দেখে আসলে আমার খুব খারাপ লাগলো। তো আমার এই আজকে যে আমার যে আইবিএস ছিল আজকে 1.5 বছর, আমার ওইটাও মানে মনে নাই। আলহামদুলিল্লাহ এখন সব খাবার খেতে পারি। যেমন আজকে সকালে খাওয়ার রুটিনটা বলে, তো আমি এখন একটা ইয়েতে চাকরি করি, কোম্পানিতে চাকরি করি। খুবই প্রেশার এখানে। হচ্ছে যে মেন্টালি খুবই প্রেশার আছে, কিন্তু আমার আইবিএসে কোনো প্রবলেম হচ্ছে না, পেটে কোনো সমস্যা হচ্ছে না। তো আমরা আজকে খাওয়ার রুটিনটা বলি, সেটা হচ্ছে যে আপনার আজকে সকালে উঠে চা এবং নাস্তা খাইছি। দুপুরের দিকে আমি সিঙ্গারা খাইছি। বিকেলে আজকে ভাত খেতে পারি নাই, তো বিকালে আমি আপনার খাচ্ছি হচ্ছে যাই ছোলা খাইছিলাম বিকালে। আর রাতের খাবার তো এখনও খাই নাই, রাতের খাবার খাবো। কিন্তু কোনো প্রবলেম হয় না, আমি তেলের খাবার অনায়াসে খেতে পারতেছি এখন। দুধ বলেন, তেল বলেন, মানে সব কিছু খেতে পারতেছি। তো আমি আপনাদের জন্য একটাই পরামর্শ থাকবে আমার, আসলে অনেক ডাক্তার দেখাবো, কোনো লাভই নাই। আমি যেটা এক্সপ্লেন করছি কোনো লাভ নাই। আপনার প্রথম কথা হচ্ছে আপনার এই যে পেটের যে সমস্যাটা, এটা হচ্ছে যে আপনার একটা রোগটা হচ্ছে যে একটা আমাশয় রোগের মতো, যেটা হয়ে গেছে। যেভাবে হোক হয়েছে, কীভাবে হয়েছে আসলে এই কারণটা আমি মানে বলতে পারবো না যে এই কারণটার কারণে হয়েছে। যেভাবে হোক হয়েছে, প্রথম হচ্ছে যে আপনার পেটের গাঁটটা ঠিক করতে হবে। আপনাকে মানে ভালো প্রোবায়োটিক খাইতে হবে, হ্যাঁ। আর হচ্ছে যাই যদি আপনি রোস্টিল খেতে চান, প্রোবায়োটিক সাথে রোস্টিলটা খেতে পারেন। আর একটা ঘুমের ওষুধ খেতে পারেন, হ্যাঁ। এগুলা একটা ঘুমের ওষুধ খাইতে পারেন। তো এগুলো আপনার কন্টিনিউ করার পরে দেখবেন যে আপনার সমস্যাটা আস্তে আস্তে কমে যাচ্ছে। আর এখানে মেইন বিষয় হচ্ছে যে আপনি খাবারটা মেনটেন করতে হবে। আপনি হাজার ওষুধ খাইলেন কিন্তু খাবার মেনটেন করলেন না, কোনো লাভ হবে না। মাস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি খাবারটা মেনটেন করতে হবে। আপনি বলবেন যে কী খাবার মেনটেন করবো, আমি কী খাবো না, সেটা আপনি আপনি নিজে খুঁজবেন। আপনি দেখবেন আজকে আপনার কী খেলে সমস্যা হচ্ছে। বিশেষ করে আমি যে খাবারগুলো খাইতে পারতাম না, শাক ভুল করেও খাইতে পারতাম না। তারপর হচ্ছে যে আটার তৈরি খাবার গুলো মানে খেলেই পেটে অস্বস্তি, এগুলো বের হওয়া পর্যন্ত অস্বস্তি থাকবে। তারপর তেলের খাবার তো এটা একটা বিষ, দুধ বিষ, এগুলো মানে কোনোভাবেই খেতে পারতাম না। তো এগুলো আমি একবার বাদ দিয়ে দিছি, প্রায় মনে হয় 6 থেকে 7 মাসের মতো এই খাবারগুলো একবারে বাদ। শুধু কী খাইতাম আমি, ভাত খাইতাম। আর বিশেষ করে হচ্ছে যাই আপনার সবজি টবজি রান্না করলেও আমি খুব ভয় পাইতাম, যে মানে খুব অল্প পরিমাণ তেল দিতাম। বিশেষ করে সর্ষের তেলটা রান্না খাইতাম খুব অল্প পরিমাণে। তো এই খাবারগুলো মেনটেন করতে হবে। তাহলে প্রথমত হচ্ছে যে কি আপনি পেটে গাঁটের উন্নতির জন্য কিছু সাপ্লিমেন্ট খেতে পারেন, কিছু মেডিসিন খেতে পারেন, প্লাস প্রোবায়োটিক। তারপর হচ্ছে যে কি খাবারটা 100% মেনটেন করবেন, হচ্ছে 3 নাম্বার। 4 নাম্বারে সেটা হচ্ছে যে কি আপনি ঘুমের যে বিষয়টা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি যদি ঠিকভাবে ঘুম না হয়, আপনার দেখবেন যে অটোমেটিকলি সমস্যাটা বেড়ে যাচ্ছে, সমস্যাটা বেড়ে যাবে অটোমেটিকলি। তো অনেকে বলে এটা মেন্টালি সমস্যা, মেন্টালি প্রেশারের কারণে হয়। আসলে মেন্টালি প্রেশারের কারণে হয় কিনা আমি জানি না। তবে আপনি যদি ঘুম না হয়, আপনি যে ওষুধ খাইলেন, খাবার মেনটেন করলেন, ঠিকমতো যদি ঘুম না হয়, তখন দেখবেন যে না, আপনার সমস্যাটা প্রচণ্ড বেড়ে যাবে। তো ঘুমের সমস্যাটা আপনি ঠিক করতে হবে। এভাবে ঘুমের সমস্যাটা ঠিক করতে হবে। তারপর হচ্ছে যায়
এই বিষয়গুলো ঠিক করলে আপনি দেখবেন আস্তে আস্তে আইবিএস থেকে কামব্যাক করতে পারবেন। মনটা স্থির করতে হবে যে আমি ইনশাল্লাহ ভালো হব। তখন আত্মবিশ্বাস আপনার থাকতে হবে। আত্মবিশ্বাস না থাকলে আপনি এখান থেকে মানে কোনোভাবে ফিরতে পারবেন না, আরও মেন্টালি অসুস্থ হয়ে যাবেন। এই যে আইবিএস নিয়ে এত ঘাঁটাঘাঁটি আপনি বন্ধ করেন। আমি এক সময় কী করতাম, সারা দিন সারা রাত শুধু আইবিএস নিয়ে ঘাঁটাঘাঁটি, একজন একভাবে দিচ্ছে, একজন একভাবে বক্তৃতা দিচ্ছে, মানে পুরো মেন্টালি একবার অসুস্থ হয়ে গেছি। তো যাই হোক, আমি সর্বশেষ প্রোবায়োটিক খাইছি, প্লাস খাবারটা মেনটেন করছি। তারপর আমি আস্তে আস্তে ইনশাল্লাহ আইবিএস থেকে কামব্যাক করতে পারছি। এখন ইনশাল্লাহ সব রকমের খাবার খেতে পারি। আর পায়খানাও একবারে নর্মাল, দিনে হচ্ছে ধরুন পায়খানা আগে যেভাবে হইতো আইবিএস হওয়ার আগে দুইবারে হয়। তো আপনাদের কাছে একটাই আপনাদেরকে একটাই উপদেশ দিব, সেটা হচ্ছে যে আপনারা টেনশন করবেন না, হতাশায় করবেন না। আপনারা যেখান থেকে যে ডাক্তারের পরামর্শে খান না কেন, একটা ডাক্তার ওষুধ খান, তো ওষুধ খান, আর প্রোবায়োটিকটা খান বিশেষ করে। তারপর টক দইটা আছে, হ্যাঁ, যেগুলো প্রোবায়োটিক পেটে গাঁটটা উন্নত করার জন্য। তবে বাজে কোনো খাবার খাবেনই না যতদিন পর্যন্ত আপনি আইবিএস থেকে ভালো হবেন না। আর ঘুমের সমস্যা থাকলে ওটা আপনি সমাধান করবেনই। আপনি ঘুমের ওষুধ নেবেন, আর বিশেষ করে লং টাইম যদি ঘুমের ওষুধ নেন তখন আপনার মানসিক অবস্থা আরও খারাপ হয়ে যাবে। আপনি ঘুমের ওষুধ খাবেন, ঠিক আছে, আপনার ঘুম হবে, পরের দিন কিন্তু আপনার কি মনটা ভালো থাকবে। কিন্তু আমার ক্ষেত্রে আমি দেখতাম কি পরের দিন মানে কোনো কাজ করতে পারি না ঘুমের ওষুধ খাইলে, আপনার শরীর জিমায় দিনের বেলাও। তো সেক্ষেত্রে আপনি ঘুমের ওষুধটা লং টাইম খাবেন না, বিশেষ করে 2 মাস 3 মাস এর বেশি খাবেন না। দেখবে যে আপনি নিচ থেকে আরেকটু হাঁটাহাঁটি করবেন, পরিশ্রম করবেন, যাতে আপনার রাতে শুলে মতো ঘুমটা চলে আসে। মোট কথা যাই হোক, একটা আপনার দৈনন্দিন জীবনের খাবারের রুটিনটা একটা নর্মালি নিয়ে আসবেন, ঠিক আছে, একটা লাইফ স্টাইলটা আপনার নর্মালি নিয়ে আসবেন। তো আশা করি ইনশাল্লাহ আমার কথাগুলো আপনাদের কাজে লাগবে। যদি কারো কোনো হেল্প বা পরামর্শ দরকার হয়, আমি নাম্বারটা দিয়ে দিব, পার্সোনালি ফোন দিবেন। তবে আপনারা, আমি মনে করি যদি এভাবে হয়তো আমার গাইডলাইনগুলো ফলো করেন, আমি কোনো ডাক্তারও না বা আমি কোনো ওষুধও বিক্রি করি না, জাস্ট হয়তো বা কীভাবে আইবিএস থেকে কামব্যাক করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কারো কোনো দরকার হলে আমি নাম্বারটা দিয়ে দিব, আপনারা পার্সোনালি আমার সাথে কথা বলতে পারেন। তো ঠিক আছে, ভালো থাকেন, এটাই আমি কামনা করি। ইনশাল্লাহ আপনারা সুস্থ হবেন। টেনশান, হতাশা, আইবিএস নিয়ে সারাদিন পড়ে থাকা, ঘাঁটাঘাঁটি, এগুলো একদম করবেন না, বা মনে করবেন যে আপনার আইবিএস কখনো হয় নাই। তো ঠিক আছে, ভালো থাকেন। আসলে আমি ওরকমভাবে কথা গুছাই বলতে পারি না, তো অনেক কথা এলোমেলোভাবে বলছি, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ, সালাম আলাইকুম।